আপনাদের এখানে অন্তত একটু বসার ব্যবস্থা রাখা উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি। আপনারা দীর্ঘ সময় দাঁড়িয়ে এসেছিলেন, অনেকে দাঁড়াতে না পারে পেরে অনেকে আমাদের সে চলে গেছেন। সকলের প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদলের ভাইরা স্লোগান দিচ্ছেন, 1 মিনিট টাইম তো আপনারা অনেক স্লোগান দেওয়ার সময় পাবেন, এখনো আমাদের 14 দিন বাকি আছে। দেখবো কত স্লোগানে রাস্তা প্রকম্পিত করতে পারেন। আপাতত একটু থেমে যান। প্রিয় নেতৃবৃন্দ, আমি এই দলের কিন্তু সর্বকনিষ্ঠ সদস্য, জানেন তো আপনি, যে কারণে এখানে যারা বসে আছেন সকলেই আমার নেতা। আপনারা যারা রয়েছেন সামনে, আপনারাও আমার নেতা। সুতরাং এই নেতাদের যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, আমি কি কনিষ্ঠ ভাই হিসেবে সেখানে দাঁড়াতে পারি? আমি শুধু ক্ষমা চাইতে পারি। আমি বলবো আর কয়টা দিন মাত্র বাকি, এই 14-15টা দিন। আপনাদের যদি কোনো অনুযোগ অভিমান থাকে, আপনারা সেটা ভুলে যান ভাই। আগামী দিনে 12 তারিখ জনাব তারেক রহমান সাহেব বিশ্বাস করে আস্থা রেখেছেন আমার প্রতি। সেই আস্থা এবং বিশ্বাস আমার একার পক্ষে কি রক্ষা করা সম্ভব যদি আপনারা আমার পাশে না থাকেন? আমি কখনো কখনো আপনাদের এই মন মালিন্যতা দেখে আমার মনটা কিন্তু বিষাদে ভরে যায়, কিন্তু তারপরও আমি আশার আলো দেখি যে আপনারা সকলেই বিএনপির পরীক্ষিত সৈনিক। গত 17 বছর কত মামলা হামলার শিকার আপনারা হয়েছেন, জেল জুলুম অত্যাচার আপনারা সহ্য করেছেন, পালিয়ে পালিয়ে বেরিয়েছেন। পালিয়ে বেড়ান নাই, বাসার মধ্যে পালিয়ে ঘুমিয়ে আছেন, হঠাৎ পাশে দিয়ে একটা অ্যাম্বুলেন্সের শব্দ যাচ্ছে, হুইসেল শুনেই দৌড় দিয়েছেন, এই পুলিশের গাড়ি আছে। হয়নি এরকম? কেউ যদি বাসি বাসিয়েছেন, ঘুমের ঘরে পালিয়ে দৌড় দিয়েছেন পিছনে দরজা দিয়ে। এমন কষ্ট যাতনা আপনারা সহ্য করেছেন। এখন তো আপনাদের সুখের দিন সমাগত। এটা তো বিশ্বাস করেন আগামীতে 250-র উপরে সিট নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাবেন কিনা বলেন? আর সেই দলের যিনি প্রধান জননেতা তারেক রহমান তো প্রধানমন্ত্রী হবেন। তিনি তো আমাকে নমিনেশন দিয়েছেন কিনা বলেন? আমি তো তার কাছে যে আপনাদের সুখ দুঃখের কথা বলার সুযোগ কিন্তু আমার রয়েছে, কারণ আমি তো নতুন নবাগত। উনি কিন্তু ডেকে নিয়ে আমাকে নমিনেশনটা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং যে আস্থা তিনি আমার প্রতি রেখেছেন, আমার জীবনের শেষ রক্তবন্ধু থাকতে, শেষ সময়টি থাকতে এই দলের মধ্যেই আমি থাকবো, কথা দিচ্ছি। আর কথা দিচ্ছি, আমরা যারা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান সাহেবের আদর্শে অনুপ্রাণিত, তিনি কিন্তু বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের সূচনা করেছেন, জানেন তো এটা? উনি কিন্তু বলেছেন, বাকশাল যখন কায়েম করেছিল বঙ্গবন্ধু, তার বিপক্ষে তিনি সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের বাক রুদ্ধ করা যাবে না, মানুষের কণ্ঠ রুদ্ধ করা যাবে না, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই কারণেই বলেছি যে বিগত সরকারের আমলে অনেক অত্যাচার আমরা সহ্য করেছি, অনেক খারাপ মানুষ ছিল, কিন্তু সকলেই কি খারাপ মানুষ ছিল বলুন আপনারা? সকলে খারাপ মানুষ ছিল না, তাদের মধ্যে তো অনেক ভালো মানুষ ছিল। সেই মানুষগুলো তো আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই ভগ্নী, আমাদেরই বন্ধু, আমাদেরই পিতা, ঠিক না বলেন? এখন আমাদের সুযোগ এসেছে, আমরাও যদি তাদের কণ্ঠ রুদ্ধ করে দেই, বাক স্বাধীনতাতে তাদের হাড়ি রুদ্ধ করে দেই, তাদেরকে আমরা পদে পদে বিপদগ্রস্ত করি, সেটা কি ঠিক হবে? সেটা নিশ্চয়ই ঠিক হবে না। কারণ আমাদের আদর্শ রয়েছে মানুষের প্রতি সহানুভূতিশীলতা করার। আজ আমি আপনাদের মধ্যে অনুরোধ করব, যারা ভালো মানুষ, যারা অন্য দলের লোক হতে পারে কিন্তু তারা ভালো, তাদেরকে আমরা বন্ধুর মতো গ্রহণ করব, তাদের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ব, তাদের কোনো বিপদ আপদ না হোক সে দিকটিকে আমরা লক্ষ্য রাখবো। কারণ মনে রাখতে হবে, বিগত দিনে তারা যে অন্যায় অত্যাচার করেছে, আজ আমাদের সুযোগ এসেছে, আমরা যদি আজকে এই কাজটি করি তাহলে কিন্তু তাদের মতোই হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? আমরা তো তাদের মতো নই, আমাদের তো আদর্শ রয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের তার আদর্শকে মাথায় ধারণ করি কিন্তু আমরা রাজনীতি করি, ঠিক কিনা বলেন? সুতরাং তাদেরকে নিয়েই আগামী 12 তারিখ আপনারা সকলে মিলে ভোট দিতে যাবেন। আর ভোট দিলে কি হবে জানেন তো? এই অবহেলিত অঞ্চল, সিডর আয়লা বিধ্বস্ত অঞ্চল,
যেখানে মানুষের বেঁচে থাকার ন্যূনতম অবলম্বনটুকু নেই, সেই রকম একটি অঞ্চলে আমরা বসবাস করি। প্রতি বছর কখনো কখনো সিডর, কখনো আয়লায় আমাদেরকে বিধ্বস্ত করে দিয়ে গেছে। আগামীতে যে হবে না এই নিশ্চয়তা কিন্তু দিতে পারি না। তারপরেও রয়েছে আমাদের অপার সম্ভাবনা। সেই সম্ভাবনা কি? আমরা কিন্তু এই সুন্দরবন, সারা পৃথিবীর ম্যানগ্রোভ সুন্দরবন আমাদের রয়েছে। সেই সুন্দরবনকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা কিন্তু সকল দুঃখ দুর্দশাকে ভুলে দিয়ে আমরা একটি সম্ভাবনায় এলাকার বাসী হিসাবে নিজেকে পরিচিত করতে পারবো, গর্বিত করতে পারবো। আপনি জানেন না, পৃথিবীতে অনেক দেশ আছে শুধুমাত্র পর্যটনকে কেন্দ্র করেই সেই দেশটি উন্নয়নের সর্বশিখরে চলে গেছে। আমাদেরও কিন্তু সেই রকম অপার সম্ভাবনা রয়েছে এই সুন্দরবন। আমরা যদি এই সুন্দরবনকে কাজে লাগাতে পারি, আমরা যদি সুন্দরবনকে আধুনিক পর্যটন কেন্দ্র বানাতে পারি, তখন বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই সুন্দরবন ম্যানগ্রোভ দেখতে আসবে না? আমরা সকলেই উপকৃত হব। তারা এসে যদি একটি পানের দোকানে পান কিনে, একটি সিগারেটের দোকানে সিগারেট কিনে, অসংখ্য এখানে হোটেল হবে, মোটেল হবে, হবে না? এইগুলো তো আমাদের ভাগ্য পরিবর্তনের একটি সিঁড়ি হয়ে যাবে। আমরা সেই দিকেই লক্ষ্য রাখবো। আমি দেখেছি, লক্ষ্য করে গত কয়েকদিন ধরে এই শরণখোলার বিভিন্ন অঞ্চলে আমি গিয়েছি, এখানে রাস্তা বলতে নেই। এমন এমন অঞ্চল আছে যেখানে হেঁটে চলাও দুষ্কর, ঠিক কিনা বলেন? একটি অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে তখনই যখন সেই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন হয়, রাস্তাঘাট উন্নয়ন হয়। ধানসাগরের একটি মানুষ, গ্রামের মানুষ, যেখানে রাস্তাঘাট নাই, তার বাঙির আঙ্গিনায় যদি একটু লাউ গাছ থাকে, একটা কুমড়ো গাছ থাকে, সেই লাউ আর কুমড়ো যদি তার বাঙির আঙ্গিনায় 20 টাকা 30 টাকায় বিক্রি করে, সেটা শরণখোলা নিলে কিন্তু 100 টাকায় বিক্রি করতে পারবে। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। তাছাড়া আর একটি বিষয়, এই অঞ্চলটি হচ্ছে সাদা সোনার দেশ, ঠিক কিনা বলেন? এখানে ঘের বাড়িতে পরিপূর্ণ, অঞ্চলের পর অঞ্চল, মাঠের পর মাঠ ঘের রয়েছে, কিন্তু সেই ঘের আমার এই সাধারণ মানুষ ভোগ করতে পারে না, উপভোগ করতে পারে না। কারা আসে সেই ঘের দিতে? খুলনা দিয়ে বড় বড় নেতারা আসে, বাগেরহাট থেকে নেতা আসে, আমার মোড়লগঞ্জ থেকে নেতারা আসে না? এসে বলে এই ঘের আমার, ওই ঘের আমার। আমি তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে দিতে চাই, যদি এই বাংলার, এই শরণখোলার মানুষ, মোড়লগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করে, ঘের কিন্তু আর কেউ চাষ করতে পারবেন না বাইরে থেকে এসে। জমি যার, ঘের হবে তার। আর এই অঞ্চলে কোনো চাঁদাবাজি থাকতে পারবে না, জমি দখল হবে না। আমি ঘোষণা করে দিতে চাই, আমাকে আপনি ভোট দিন বা না দিন, কিন্তু আমি যদি কোনো রকম হয়ে যাই, এই অঞ্চলের মানুষ কিন্তু নিরাপদে থাকবে। আপনারা কেউ তাদের বিরক্ত করতে পারবেন না। আপনারা সতর্ক হয়ে যান, কর্মকার্যে বেশি ফিরে যান। ওই চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, অমুক বাড়ির বাগান থেকে গাছ কেটে নেবেন, ডাব পেড়ে নেবেন, হাঁস মুরগি গরু ছাগল লুট করে নেবেন, সেটা কিন্তু আর পারবেন না ভাই। সুতরাং আমি আপনাদেরকে বলছি, আমরা যদি সুখ ভোগ করি, সকলে মিলে একসাথে সুখটুকু ভোগ করব, ঠিক কিনা বলেন? আর দুঃখ যদি আমাদের এসে যায়, কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেখানেও আমরা একসাথে সেই দুর্যোগের মোকাবেলা করব। কিন্তু আমরা আমাদের প্রাণ শক্তি হারাবো না। আমরা বেঁচে থাকার অবলম্বনকে আমরা এই মাটি কামড়ে থাকবো, কারণ এটা আমার জন্মভূমি, মাতৃভূমি। এই মাটি ছেড়ে একটি মানুষও আমরা কোথাও যাব না, ঠিক কিনা বলেন? অনেক হিন্দু ভাইরা আছেন, রাতের আধারে এই দেশ থেকে পালিয়ে যান। কোথায় যাবেন ভাই আপনি? এটা তো আপনার মাতৃভূমি, জন্মভূমি। এই ভূমিতেই আপনার পূর্বপুরুষ শুয়ে আছে, ঘুমিয়ে আছে। শুধুমাত্র সামাজিক নিরাপত্তার অভাবে আপনি চলে যেতে চান, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আমি বেঁচে থাকি, একটি মানুষ এই মাতৃভূমি ছেড়ে কোথাও যেতে হবে না। আমি অতন্ত্র প্রহরীর মতো আপনাদেরকে পাহাড় দেবো। আমার 2টি নাম্বার আছে, আমার এই নাম্বার 2টি গত 20 বছর 30 বছর ধরে কিন্তু কখনো আমি 1 মিনিটের জন্য বন্ধ করিনি। কারণ আমি জানি কখন কোন মানুষ বিপদে পড়বে, তা তো আমি জানি না। যত রাত হোক, যত অমানিসা হোক না কেন, আপনি শুধু আমাকে একটা ফোন করবেন। বিপদ দরজায় আসার আগেই আমিও কিন্তু আপনার দরজার সামনে এসে হাজির হয়ে যাব। সুতরাং আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এই মায়েরা যারা আছেন, অনেক মায়েরা কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। এলাকায় অনেক উটকো বাটকো মাস্তান ফাস্তান আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমার বোন, আমার মাদের দিকে খারাপ দৃষ্টি থেকেও তাকাবেন না ভাই, কারণ এরা আমার মা, এরা আমার সন্তান, এরা আমার মেয়ে। সুতরাং এরা স্বাভাবিক জীবন যাপন করবে,
পড়াশোনা করবে, স্বাভাবিক চলাফেরা করবে। সেখানে যদি কেউ ব্যারিকেড সৃষ্টি করতে চান, সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান, প্রথম বাধার সম্মুখীন কিন্তু আমার কাছ থেকে হবেন আপনি। আর একজন এমপি, তিনি যদি মনে প্রাণে বিশ্বাস করে আমি এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করব, এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ আমি ভুলিয়ে দিতে পারবো, তার কিন্তু এটা পারেন তিনি। তারপরে তো আমার একটু বাড়তি সুযোগ আছে, ঠিক কিনা বলেন? আমাকে তো তারেক সাহেব সরাসরি দিয়েছেন। উনি প্রধানমন্ত্রী হলে আমি যদি ওনার কাছে গিয়ে বলি আমাকে এই কাজগুলো স্যার করে দিতে হবে, যদি করে না দেন তাহলে আমি তো নতুন মানুষ, আমি আপনার স্বপ্নের কথা বলে, আমি মানুষকে এই প্রলোভনের কথা বলে তাদের এই স্বপ্ন দেখিয়ে কিন্তু আমি ভোট নিয়েছি। আপনি যদি এই কাজগুলো বাস্তবায়ন না করে দেন আমি আমার এলাকায় যাব না। তখন উনি একটা বিবেচনা করবেন না, দাবি আমার বেশি থাকবে কিনা বলেন? কারণ সংসারে তিনি সর্বকনিষ্ঠ, তার দাবি কিন্তু অগ্রাধিকার, ঠিক কিনা বলেন? যে 300 এমপি হবেন সবচেয়ে তো কনিষ্ঠ এমপি, বয়স আমার যাই হোক না কেন, বিএনপি রাজনীতিতে তুমি কনিষ্ঠ এমপি থাকবো কিনা বলেন? সুতরাং আমি তো দুটো থাবা দিয়েও বেশি জিনিস আনতে পারবো আপনাদের জন্য। আর যদি আনতে পারি, আপনাদের কি বিশ্বাস হয় সেখান থেকে আমি 2-1 থেকে ভাগ খাবো? এটা বিশ্বাস হয়? আপনারা তো জানেন ইতিমধ্যে আমি কি প্রতিজ্ঞা করেছি, শুনেছেন না? এই মোড়লগঞ্জ শরণখোলার মানুষের ভাগ্য উন্নয়ন করতে গিয়ে যা কিছু আনতে পারি তা থেকে যদি 100 টাকাও আমি খাই, তার আগে আমার কি হবে? মৃত্যু হবে। আমি দোয়া চেয়েছি না? দোয়া চেয়েছি কিনা? আপনাদের দোয়া করেছেন না? তাহলে আমার তো মৃত্যু ভয় আছে কিনা বলেন? সুতরাং আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের পাশে থাকবো। আমি এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটাবো, আমি নিজের প্রতি সেই বিশ্বাস আমার রয়েছে, কনফিডেন্স আমার রয়েছে। এই অঞ্চলের মানুষ প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে আমি কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করব। কারণ আমার যে পরিবার আছে, আমার আপন বলতে আমার একমাত্র ছোট ভাই, জানেন আপনারা, তারা এবং ভাইরা বোনেরা সকলেই কিন্তু বিদেশ প্রবাসী। ইটালিতে আমার পরিবারের 29 জন থাকে, 29 জনই কিন্তু ইটালি প্রবাসী। এখানে ব্যক্তিগতভাবে আমার একটি মেয়ে, 2টি ছেলে, বিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তার কেউ নেই, 2টি ছোট ছোট ছেলে। আমার বলতে কিন্তু আপনারাই আমার আপনজন। এই মুহূর্তে যদি আমার মারা যায় এখানে, আমার এই লাশটা যে ওই মোড়লগঞ্জে আমার বাড়ি পৌঁছবে এমন লোক কিন্তু আমার নেই, আপনাদেরই কিন্তু পৌঁছাতে হবে। বুঝছেন তো আমার অবস্থাটা? আমার স্ত্রী কিন্তু কখনো কোনো বলে যে আমরা তো ঈশ্বর আমাদের অনেক ভালো রেখেছে, অনেক সুখে আমরা আছি, কেন তুমি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে এদিক ওদিক করো? কত মানুষের আমাকে ফোন করে বলে জীবনের ঝুঁকি রয়েছে, যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারে। আমি বলেছি যে তোমাদের জন্য তো নিরাপদ বাসস্থান আমি করে দিয়েছি, কারো কাছে হাত পাততে হবে না এমন ব্যবস্থা তো আমি করে দিয়েছি। আর কত? এইবার যদি আমার মৃত্যু হয় কোন প্রত্যন্ত অঞ্চলে, ওখানে হাজার হাজার মানুষ দেখবে আমার ভাইরা আমার লাশটি তোমার কাছে পৌঁছে দেবে, আমি এটা বলেছি তাদের। সুতরাং আপনারাই আমার একমাত্র শক্তি, আপনারাই আমার ভরসা, আপনারাই কিন্তু আমার একমাত্র আশ্রয়স্থল। আপনারা আমাকে পাশে রাখুন, ঘরে ঘরে যান, মানুষের কাছে ভোট ভিক্ষা চান, আপনার সন্তানের জন্য অন্তত চান, যে কিছু চাই না, আমার ছেলের জন্য একটি ভোট তোমরা দাও। আমি কথা দিচ্ছি প্রত্যেকের মান আমি রক্ষা করব, যদি আমার জীবনে আমি বেঁচে থাকি। প্রত্যেকের সম্মান আমি রক্ষা করব। আমার যারা এই যে আমার এক স্যার হয়েছেন মতিয়ার রহমান স্যার, আজ থেকে 40 বছর আগে আমি ওনার সাথে শিক্ষকতা করেছি, 30 বছর আগে। উনি বলুক এই 30 বছরের মধ্যে যখনই ওনার সাথে দেখা হয়েছে স্যার এবং দোয়া চেয়েছি কিনা, উনি বলুক আমি কিন্তু এমন একটি মানুষ, আমি মানুষকে সম্মান দিতে শিখেছি, মানুষকে মর্যাদা দিতে শিখেছি, মানুষকে ভালোবাসতে শিখেছি। গত 30 বছর ধরে আমার কষ্টার্জিত অর্থ থেকে যখনই মানুষ আমার কাছে গিয়েছে আমি কিন্তু তাদের পাশে থেকেছি। আর যদি একটু শক্তি পাই, একটু ক্ষমতা পাই, তাহলে কি করবো এটা বুঝতে পারছেন তো? আমাকে একটু ক্ষমতার সাথ দিন আপনারা। আমি বলে দিচ্ছি সেই ক্ষমতাটি প্রত্যেকটি মানুষের, আপনারা যারা পিতৃ বাবার মতো রয়েছেন, আপনাদের সকলের পায়ে আমি সেই ক্ষমতার স্বাদ ছড়িয়ে দেব। আমি আপনাদের সকলের পায়ে সেই ক্ষমতার স্বাদ ছড়িয়ে দেব। কারো মুখে কোন অন্ধকার আমি রাখবো না, কারো মুখ কালা করে থাকবেন না। আমি তো ঘোষণা দিয়েছি, কোন মা যদি তার সন্তানকে খাবার দিতে না পারেন, দয়া করে আমাকে একটা ফোন করবেন। যত গভীর রাত হোক, আপনি দরজা নক করলে দরজা খুলে দেখবেন আমি আপনার দরজায় দাঁড়িয়ে আছি খাবারের বস্তা নিয়ে। আমি বলেছি না, আমার ভাই যদি তার কন্যাকে বিয়ে দিতে না পারেন, সেই কন্যা কিন্তু আমার হবে। আমি ইতিমধ্যে সেই ব্যবস্থা করেছি না, অসংখ্য মেয়েদের বিয়ে দিয়েছি। সুতরাং
আমাকে পাশে রাখুন আপনারা। আমি পাশে থাকতে চাই যদি আপনারা আমাকে আগলে রাখতে পারেন। আমি আমার জন্য নয়, আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত আমি জেগে থাকবো। কথা দিয়ে গেলাম আপনাদের। যত সময় পর্যন্ত এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন না হবে, এই অঞ্চলের মানুষের রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করতে না পারবো, এই অঞ্চলের মানুষের সুপেয় পানির ব্যবস্থা করতে না পারবো, এই অঞ্চলে একটি আধুনিক পর্যটন করতে না করবো, ততদিন আমি নিশ্চয় যাব না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা আমাকে পাশে থাকুন। আজান সমাগত, তাই আর কথা বাড়াবো না। আপনাদের প্রতি আস্থা বিশ্বাস রেখেই আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন এই কথা